নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সাজেশনটি তুলে ধরবো অধ্যায় ভিত্তিকভাবে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের টোটাল 10টি অধ্যায় রয়েছে, তার ভিতর থেকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং দশম অধ্যায় থেকে বড় প্রশ্ন হয় না, বাকি 6টা অধ্যায় থেকে বড় প্রশ্ন হয়। তোমাদের রাষ্ট্রবিজ্ঞান 100 নম্বরে পরীক্ষা যে দিতে হচ্ছে, সেখানে 20 নাম্বার প্রজেক্ট থাকছে, 40 নম্বর ছোট প্রশ্ন, যেখানে 24টি এমসিকিউ এবং 16টি এসিকিউ করতে হচ্ছে। তোমাদের যদি ছোট প্রশ্নের সাজেশন প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি তোমাদের দিয়ে দিব। আর বড় প্রশ্ন থাকছে 40 নম্বর, যেখানে তোমাদের 8 নম্বরে 5টি প্রশ্ন পড়তে হচ্ছে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে মাত্র 6টি অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়তে হচ্ছে। কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটু নিজেরা দেখো তো এই প্রশ্নগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিনা, তোমাদের স্যারেরা এই প্রশ্নগুলো করিয়েছে কিনা। এই প্রশ্নগুলোর বাইরে কেউ করাবেই না, এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। এখানে তোমাদের 3টে টপিক পড়তে হবে। 3টে টপিক পড়লে এখান থেকে তোমরা 2টো টপিক কমন পেয়ে যাবে, তার ভিতরে একটি করতে হবে। 3টে কোনটা? প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষমতা বা শক্তি কাকে বলে, ক্ষমতা বা শক্তির মূল উপাদানগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে বা বিশ্বায়নের সংজ্ঞা লেখো। বিশ্বায়নের বিভিন্ন রূপ, ধারণা বা প্রকৃতি বা উদ্দেশ্য লেখো। প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে বিশ্বায়নের প্রভাব বা ফলাফল লেখো, বা বলতে পারে বিশ্বায়নের সুফল ও কুফল লেখো। 2টো প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে। খুব মনোযোগ সহকারে, খুব যত্ন সহকারে 2টো প্রশ্ন বাড়িতে পড়ে অবশ্যই লিখে ফেলবে। আর একটি প্রশ্ন রয়েছে, আর একটি টপিক যেটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের ভিতরে কয়েকটি পার্ট রয়েছে, যেরকম জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থের বিভিন্ন উপায়গুলি সংক্ষেপে লেখো, বা জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। বা এরকমও বলতে পারে জাতীয় স্বার্থ কাকে বলে, বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো, বা জাতীয় স্বার্থের উপাদানসমূহ আলোচনা করো। অর্থাৎ জাতীয় স্বার্থ কেন্দ্রিক যে প্রশ্নটি রয়েছে তার যতগুলো পার্ট রয়েছে খুব ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। এই 3টে প্রশ্নকে তোমরা ভালো করে পড়ে গেলে এখান থেকে 2টো প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমাদের লিখতে হবে 1টি প্রশ্ন। কেমন? এবার চলে আসি আমরা পঞ্চম অধ্যায়, কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ। এই অধ্যায় থেকে একটি প্রশ্নই গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু সামনে যেহেতু টেস্ট পরীক্ষা রয়েছে তাই আমাদের 2-1টি প্রশ্ন বেশি পড়তে হবে। অ্যানুয়ালের জন্য একটি প্রশ্নই সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে। উদারনীতিবাদের মূল সূত্র, বৈশিষ্ট্য ও নীতিগুলি ব্যাখ্যা করো। উদারনীতিবাদ মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর যে প্রশ্নটি তোমাদের পড়তে হচ্ছে, এটা হচ্ছে মার্ক্স সংক্রান্ত, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত মার্ক্সের রাষ্ট্রীয় তত্ত্বটি আলোচনা করো, বা মার্ক্সের মূল নীতি বা সূত্রগুলি লেখো, বা শ্রেণী সংগ্রাম ও বিপ্লব সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করো, বা কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ মার্ক্সের পাঠটা তোমাদের দেখতে লাগবে এক্সট্রা করে। আর যে সমস্ত স্কুলে যদি কেউ গান্ধীজি বলে থাকে, গান্ধীজির যে সত্যাগ্রহ এবং রাজনৈতিক মূল সূত্রগুলি, এটা তোমরা দেখে যেতে পারো। বুঝতে পেরেছো? মেন ইম্পর্টেন্ট কিন্তু উদারনীতিবাদ। বোঝা গেল? এবার চলে আসি 6ষ্ঠ অধ্যায়, সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কি অথবাদে ঘুরিয়ে বলতে পারে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? পূর্ণ বা কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটির যথার্থতা বিচার করা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আর 2 নম্বরে 2টো পার্ট রয়েছে, একপক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তবে একটা কথা বলবো, এই 2টো কক্ষকেই তোমাদের খুব ভালো মতোভাবে তৈরি করতে হবে। এই 2টো প্রশ্ন করলেই এখান থেকে হয়ে যাবে। এবার কোনো কোনো স্কুলে কিন্তু টেস্টে আলাদা টাইপের প্রশ্ন করে থাকে, কারণ বিভিন্ন স্যারেরা বিভিন্ন মানসিকতা নিয়ে প্রশ্নগুলো করে থাকে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আর একটি প্রশ্ন, যেটা বিচার বিভাগের সমীক্ষা বলতে কি বোঝো, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগের কার্যাবলী উল্লেখ করো। মানে এই 3টা বিভাগ, শাসন, বিচার এবং আইন, এই পার্টটা দেখে রাখতে পারো। অ্যানুয়ালের জন্য দরকার নেই। অ্যানুয়ালের জন্য ওই 2টো প্রশ্ন যে বললাম, তার ভিতরে একক্ষ দ্বিকক্ষ আলাদা আলাদা পাঠ করে পড়বে। তোমরা ঠিকঠাক করে পড়ে গেলে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার চলে এই 7ম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। এখান থেকে প্রশ্ন তো আসবেই। প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা। তারপরে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এখানে যে 2টি প্রশ্ন বললাম, এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে, তোমাদের একটি লিখতে হবে। এবার 8ম অধ্যায়, ভারতের আইন বিভাগ। এখান থেকে তোমাদের যে প্রশ্নটিকে খুব ভালো মতো করে পড়তে হবে সেটা হচ্ছে পার্লামেন্ট সংক্রান্ত প্রশ্ন, অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের বা সংসদের আইন পাশের বা সাধারণ বিল পাশের পদ্ধতি ব্যাখ্যা করো।
বা ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা গঠন এবং কার্যাবলী আলোচনা করো। বা অর্থ বিল কাকে বলে, লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয়, মানে পার্লামেন্টের বিল পাসের পদ্ধতি আলোচনা করো। এই পার্লামেন্ট সংক্রান্ত প্রশ্ন কিন্তু খুবই মনোযোগ সহকারে পড়তে হবে অষ্টম অধ্যায় থেকে। আর একটি প্রশ্ন তোমাদের যদি স্কুল থেকে বলে থাকে অবশ্যই দেখে যেও, ভারতের লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক ব্যাখ্যা করো। মেনলি ইম্পর্টেন্ট পার্লামেন্টের সেক্টরটা, বিশেষ করে পার্লামেন্টের আইন পাস বা সাধারণ বিল পাসের পদ্ধতি, নচেত ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা গঠন ও কার্যাবলী, এটা প্রশ্নটা কিন্তু দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এবং সর্বশেষ নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ, এখান থেকে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভারতের সুপ্রিম কোর্টের গঠন এবং ইখতিয়ার বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। কিন্তু প্রশ্নপত্র যদি বিরূপ হয় তাহলে কি হবে, সেক্ষেত্রে তোমরা দুটো প্রশ্ন এক্সট্রা দেখে যাও অ্যানুয়ালের জন্য। ক্রেতা সুরক্ষা আদালত সম্বন্ধে একটি টিকা লেখো, আর একটি লোক আদালত কি, ভারতের লোক আদালতের গঠন কার্যাবলী ও কর্মপরিধি আলোচনা করো। তাহলে সমগ্র যে অধ্যায় বললাম 6টি, তার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কটা দাঁড়ালো? প্রথম অধ্যায় থেকে তোমাদের 3টে প্রশ্ন করতে হচ্ছে, পঞ্চম অধ্যায় থেকে 1টি পড়তে হচ্ছে, 3 একে 4টা, ষষ্ঠ অধ্যায় থেকে পড়তে হচ্ছে 2টো, 6টা, সপ্তম অধ্যায় থেকে পড়তে হচ্ছে 2টো, 8টা, অষ্টম অধ্যায় থেকে পড়তে হচ্ছে 1টি, 9টা, এবং নবম অধ্যায় থেকে 1টি, 10টা। পরীক্ষায় প্রশ্ন কটি আসবে? 8টি, লিখতে হবে তোমাদের 5টি। কয়েকটি প্রশ্ন যা তোমাদের পার্ট পার্ট করে পড়তে বললাম, ওগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে, তাহলে উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তোমাদের বড় প্রশ্ন নিয়ে কোনো চিন্তার কারণই থাকবে না। এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে রাখো, যারা দুর্বল মানে স্টুডেন্ট, যারা সারা বছর ধরে পড়াশোনা করনি, তারা যদি 10টি প্রশ্নকে ভালো করে রেডি করে যাও, সেও রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো দিয়ে আসবে, এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। হাতে অনেক সময় রয়েছে, টেস্ট পরীক্ষা দিয়ে নেওয়ার পরে তোমাদের হাতে যেটুকু সময় রয়েছে সেটাকে যদি গুরুত্ব সহকারে তোমরা ব্যবহার করো তোমাদের নিজেদের জীবনের জন্য, তোমরা অবশ্যই ভালো ফল করবে, সাকসেস পাবে, এটুকু নিশ্চিতভাবে বলা যায়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, তোমাদের কি কি বিষয়ে সাজেশন, নোটস, ছোট প্রশ্নের প্রয়োজন আছে বলবে, আমি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করব। বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমরা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।